আমাদের বিয়ে ৩ মাস হয়েছে সামির, অথচ আপনি একটিবার আমার দিকে তাকান না পর্যন্ত। কেমন পুরুষ আপনি? ছলো ছলো চোখে কথাটা বলল আফিয়া। সামির কানে হেডফোন দিয়ে গেমস খেলছে। আফিয়া শাড়ির আঁচলে চোখ মুছে মৃদুস্বরে আবার বলল, খাবেন না? সামির শুনল না। আফিয়া সোফা থেকে উঠে দাঁড়ালো। সামির সোফায় শুয়ে গেমস খেলছে। আফিয়া তাকে মৃদু ধাক্কা দিয়ে বলল, শুনছেন, খাবেন না? এক কথায় উত্তর। আফিয়ার ভ্রুচোরা আবার কুচকে এলো, এই কেঁদে দিবে বলে। নিজেকে সামলিয়ে চোখের অশ্রু আড়াল করে মেয়েটা কিচেনের দিকে চলে গেল। সামিরের সাথে কথা বলতে বলতে ভাত পুড়ে গেছে আর খুব নরম হয়ে গেছে। মেয়েটা তড়িঘড়ি করে চুলা বন্ধ করলো। ভেবে মন খারাপ হলো, সামির নরম ভাত খেতে পারে না। নিজের উপর বিরক্ত হলো সে। আবার আগুন জেলে এক পাত্র ভাত বসিয়ে দিল। চুলার মৃদু আছে আফিয়ার মুখ লাল হয়ে গেছে। সে নীরবে হাঁসফাঁস করতে লাগলো। মেয়েটার আগুনে ফোবিয়া আছে। বাবার বাড়িতে জীবনেও রান্নাঘরের আশেপাশেও যায়নি সে, কিন্তু শ্বশুর বাড়িতে তো তা হয় না। কিছুক্ষণের ভেতর ভাত হয়ে গেল। আফিয়া সব খাবার ডাইনিং টেবিলে এনে সাজালো। সবকিছু ঠিকঠাক করে নিজের শাশুড়িকে ডাকতে গেল আফিয়া। আফিয়ার শাশুড়ি রেবেকা এখন ঝিমুচ্ছেন। পাশে পানের বাটা খুব অযত্ন সহকারে পড়ে আছে। আফিয়া ধীর পায়ে রেবেকা বেগমের দিকে এগিয়ে গেল। বলল, মা, খেতে আসুন। রেবেকা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। গলা উঁচু করে বললেন, এতক্ষণ লাগে খাবারের ব্যবস্থা করতে? না খাইয়ে রাখতে চাইছো? ছি মা, আমি কেন এসব ভাববো? হয়েছে, এত মুখে মুখে তর্ক আমার পছন্দ না। তুমি যাও, আমি আসছি। আফিয়া আর কিছু বলল না। দাঁত কামড়ে ডাইনিং টেবিলে গেল। সামির খেতে বসলো। সাথে সাথে রাইমাও আসলো। রাইমা আফিয়ার একমাত্র ননদ। এসেই বলল, ভাবি, আজকে কিন্তু আমাকে 2টো ইলিশ মাছের ডিম দিতে হবে। আফিয়া দীর্ঘশ্বাস ছাড়লো আর ভাবলো ইলিশ মাছের ডিম তার বরাবরই পছন্দ। আজ রান্না করেছিল, ভেবেছিল খাবে, কিন্তু তার কই হলো। ছোট ননদের আবদার ফেলে দিল তো। শ্বশুর বাড়ি থেকে এই মুহূর্তে তাকে বেরিয়ে যেতে হবে। আফিয়া মলিন হেসে মাছের ডিমটা রাইমার প্লেটে তুলে দিল। রাইমা মুচকি হেসে বলল, থ্যাংক ইউ ভাবি। উত্তরে আফিয়াও মুচকি হাসলো। খাবার খাওয়া শুরু করলো। রেবেকা বিরক্ত গলায় বলল, এমন মেয়ে তো জীবনেও দেখিনি বাপু। আগে আমাদের স্বামী খেতে বসলে আমরা পাখা দিয়ে বাতাস করতাম, এখনকার দিনকাল নিয়ে আর কি বলবো। হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো রেবেকা। আফিয়ার খাওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেল। চুপ করে নিচু হয়ে রইল। শ্বশুর মোর্শেদ খান ধমকে সুরে বললেন, এখন সব বাড়িতে ইলেকট্রিসিটি আছে, সিলিং ফ্যান আছে, বাতাস করার প্রশ্নই আসে না। আমাদের সময় বিদ্যুৎ থাকলে তুমি কি বাতাস করতে? এই বাড়িতে একমাত্র তিনি আফিয়াকে বোঝেন। তার কথা শুনে শাশুড়ি রেবেকা চুপ করে গেলেন। হয়তো বলার মতো কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। চুপচাপ ভাত খাওয়ায় মনোযোগী হলেন। ভাত খাওয়ার পর ড্রয়িং রুমে বসে সবাই লাল চা খাচ্ছে। এমন সময় সামির এসে বলল, আমি নেক্সট উইকে ইউএসএ ফিরে যাচ্ছি বাবা। আফিয়া ছাড়া সবাই চমকে সামিরের দিকে তাকালো। রেবেকা কাতর কণ্ঠে বলল, এ কি বলছিস বাবা? এটা কেমন কথা? বিয়ে হয়নি 3 মাস আর তুই এক্ষুনি চলে যাবি? সামির নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমাদের রিকোয়েস্টের জন্যই 3 মাস এখানে ছিলাম, না হলে অনেক আগেই চলে যেতাম। রেবেকা আর্তনাদ করে উঠল, আমার তো বহু বছরের স্বপ্ন যে আমার ছেলে বুড়ো বয়সে আমাকে খাওয়াবে, আমাদের সাথে সময় কাটাবে। অনেকটাই ন্যাকামো করে ছেলের সামনে বলল, ও সামিরের বাপ গো, কি হবে গো? ছেলে বলল, এত মেলোড্রামা করো না তো। রেবেকা চুপ করলেন। শাশুড়ি তীক্ষ্ণ কণ্ঠে আফিয়াকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তুমি আমার ছেলেকে কি উল্টো পাল্টা বুঝিয়েছ? ধমকের তোপে কেঁপে উঠল আফিয়া। মুখের সামনে থাকা চায়ের কাপ আর মুখে দেওয়া হলো না। সামির বোধহয় ব্যাপারটা পছন্দ করলো না। ছেলে বলল, অলওয়েজ একে ওকে দোষ দিয়ে কি হবে মা? রেবেকা অস্থির হয়ে বলল, এই মেয়ে তোকে কি বুঝিয়েছে বাবা? এমন করছিস কেন? এভাবে আমাকে আর তোর বাপকে খালি করে রেখে চলে যাবি? সামির কোনো কথা বলল না। কোনো দিকে না তাকিয়ে সরাসরি নিজের রুমের দিকে রওনা হলো। আফিয়া দীর্ঘশ্বাস ফেলে নিজে উঠে দাঁড়ালো। আজ আর চা খাওয়া হবে না তার। রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর মা রেবেকা ধীরে সুস্থে ছেলের ঘরে ঢুকলেন। এমন ছেলে কি একা পাবেন তিনি? আফিয়া এখন রান্নাঘরে হাড়ি পাতিল ধুয়ে গেছে। তিনি ছোট কদমে ঘরে ঢুকলেন। সামির ফোন ঘাটতে ব্যস্ত। এই তো মহা সুযোগ। রেবেকা গলা খাকরি দিয়ে বলল, বাবা, হঠাৎ তুমি এই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে যে? সামিরের খেয়াল এদিকে ছিল না। হুশ আসতেই তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। বিরক্ত হয়ে বলল, যখন তখন রুমে ঢুকে পড়ো কেন মা? কারো রুমে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়। সবারই প্রাইভেসি প্রয়োজন। রেবেকা মলিন মুখ করে শুধালো, না জানি ওই মেয়ে তোকে তাবিজ করেছে। তুই এখন আর আগের মতো নেই বাবু। বিরক্তিতে খানিকটা মোটা কণ্ঠে বলল, বাজে কথা বলো না। তুমি কি মিন করতে চাইছো? আফিয়া আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে? আফিয়া রান্নাঘরে কাজ করতে গেছিল। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এদিকে আসছিল সে। সামিরের মুখে নিজ নাম শুনে খানিকটা হতভম্ব আর কৌতূহল হয়ে পড়েছিল। খানিকটা এগিয়ে আসতেই এমন বিষাক্ত বাণী তার ভেতরটাকে ঝাঁঝরা করে দিল। দুচোখ বন্ধ হয়ে গেল। এমন বাজে কথা কানে শুনতেও লজ্জা লাগছে তার। তবুও দেওয়ালের এপাশে মাথা ঠেকালো। ওপাশে দুজনের কথা শুনছে। শোন বাবা, এসব আমরাও করেছি। তোর বাবা তো আগে ঘরমুখী ছিল না। আমি তো কবিরাজ বাবার কাছে গিয়ে ঘরমুখী করিয়েছি তাকে। রেবেকা ভীষণ স্মার্ট একজন মহিলা। তার মুখে এমন কথা শুনে অবাক হলো আফিয়া। এখন সামির কি বলবে সেটা শুনতে আরো আগ্রহী হলো সে। সামির বলল, আফিয়া এমন না মা। রেবেকা কর্কশ কণ্ঠে বলল, সে যাই হোক, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কেমন সিদ্ধান্ত? রেবেকা রয়ে শুয়ে বললেন, থাক এখন না, কিছুদিন পরেই বলি। সামির বিরক্ত হয়ে বলল, কি সিদ্ধান্ত? বলে ফেলো, না হলে আর শুনবো না। নোরার মেয়েটাকে চিনিস না? খালামনির মেয়ে উর্বশী। কি হয়েছে এখন?
থাক পরে বলবো না হয়। মা ঠিক করে বলো, আমি কিন্তু রেগে যাচ্ছি। তারপর রেবেকা ছেলের কানের কাছে গিয়ে কিছু ফিস করলেন। তা অবশ্য শুনতে পেল না আফিয়া, আন্দাজও করতে পারল না, শুধু সামিরের চিৎকার শুনতে পেল। সামির বলছে, মা এটা কি বলছো? রেবেকা শক্ত কণ্ঠে বললেন, ঠিকই বলেছি। সামির অস্থির হয়ে বলল, না মা, এটা আমি করতে পারবো না, সম্ভব না। রেবেকা আত্মবিশ্বাস নিয়ে বললেন, কেন পারবি না বাবু, তুই আমার ছেলে, নিশ্চয়ই পারবি। সামির আর কোনো কথা না বলে বাহিরে বেরিয়ে গেল। তারপর আস্তে করে সরে গেল আফিয়া। আমি চলে যাবার পরে মুখ ফুলিয়ে একটা নিঃশ্বাস নিয়ে রুমের দিকে রওনা হলো। দেখা হলো রেবেকার সাথে। মুখ তার হাসি হাসি। ছেলের মাথায় দ্বিতীয় বিয়ের ভূত তিনি উঠিয়ে ছাড়বেন। রেবেকা আফিয়াকে উদ্দেশ্য করে কড়া গলায় বলল, এক কাপ চা দিয়ে যাও তো। আফিয়া মাথা নিচু করে মাথা নাড়ালো, দাঁত চেপে আবার রান্নাঘরের দিকে চলে গেল। বোকা মেয়েটা জানতেই পারলো না তার শাশুড়ি তার বিরুদ্ধে কি চাল চালাচ্ছে। পরদিন শাশুড়ি পুরো বাড়ি মাথায় তুলল, আফিয়াকে খুঁজছিল। এমন সময় আফিয়া ছাদে কাপড় শুকাতে দিয়ে ঘরে ঢুকলো। শাশুড়ি গালাগালি করতে লাগলো। শাশুড়ির কথার জবাব দেওয়ার সাহস আফিয়ার নেই। শাশুড়ি ধমকে উঠলেন, সারাক্ষণ ছাদে গিয়ে বসে থাকো কেন? 5 তলার ব্যাচেলার ছেলে পেলে সারাক্ষণ ছাদে বসে থাকে, জানো না? আফিয়া নিচু গলায় উত্তর দিল, দুইটা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম মা, আর ওরা তো বিকালে ছাদে বসে থাকে না মা। রেবেকা কর্কশ স্বরে বললেন, ওরা কখন ছাদে থাকে সেটা মুখস্থ করে ফেলেছো নাকি? যাই হোক, বড়জনের মুখে মুখে কথা বলবে না। অনিচ্ছা সত্ত্বেও আফিয়া চুপ করে রইল। রেবেকা আবার বললেন, আজকে সামিরের বন্ধুরা আসবে, রান্নাঘরে গিয়ে পোলাও বসিয়ে দাও, একটু পরে আমি আসছি বলে আফিয়াকে পাশ কাটিয়ে চলে গেল। আফিয়া আর কিছু না বলে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে ঢুকে আফিয়ার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে খুব দুর্বল। তার জায়গায় অন্য মেয়ে হলে কি করতো? হয়তো সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেত, কিন্তু আফিয়া যেতে পারছে না, কারণ তার মা বেঁচে নেই, বাবা আছে, তবে তিনি অসুস্থ। অসুস্থ বাবার বোঝা হতে চায় না আফিয়া। ভাবনা থেকে ফিরে রান্নার কাজে লেগে গেল। রান্না বান্না শেষ করে ডাইনিং টেবিলের চপিং বোর্ডে রেখে সবজি কাটছে আফিয়া। চাইনিজ ভেজিটেবল সালাদ বানাবে সে। সন্ধ্যা হয়ে আসছে, এক্ষুনি হয়তো সামির তার বন্ধুদের নিয়ে হাজির হবে। ইতিমধ্যে পোলাও, কোরমা, বিফ রেজালা এবং চিংড়ির মালাইকারি তৈরি করেছে। শাশুড়ি শুধু পিঠে ভাজছে। সবজি কাটতে কাটতে হাতের আঙ্গুলের একটুখানি জায়গা কেটে গেল আফিয়ার। সাথে সাথে আফিয়া মৃদু চিৎকার দিয়ে উঠল। রেবেকা পাশেই ছিলেন। ঘটনা খেয়াল করে তিনি এগিয়ে এলেন। ধমকে উঠলেন, এই মেয়ে, একটু সবজিও কাটতে পারো না? মাফ করবেন মা, আমি খেয়াল করিনি। খেয়াল থাকে কোথায় তোমার? অবশ্য তোমাকে কেন বলছি, আমার নিজেরই তো দোষ। কেন যে আদরের দুলালিকে ছেলের বউ করতে গেলাম। কথাটা শুনে আফিয়ার খানিকটা খারাপ লাগলো। রেবেকা আবার বললেন, যাও ব্যান্ডেজ লাগিয়ে এসো, অনেক কাজ আছে। আফিয়া মনে মনে হতাশ হলো। সে ভাবেনি এই কাটা আঙ্গুল নিয়েও রেবেকা তাকে কাজ করতে বলবেন। আফিয়া নিজের ঘরে গেল। কিছুক্ষণ পর হাতে ব্যান্ডেজ করে আবার রান্নাঘরে ঢুকলো আফিয়া। রাইমা ফ্রিজ খুলে কি যেন খুঁজছে। আফিয়াকে দেখেই বলল, ভাবি, আমাকে ডিমের প্রোটিন করে দাওনি কেন আজ? আজকে তো তোমার ভাইয়ের ফ্রেন্ডসরা আসবে, তাই আর কি। কিছুক্ষণ পর আমি তোমাকে প্রোটিন করে দিচ্ছি। ভাবি, তুমি জানো আমি সময়ের ব্যাপারে অনেক স্ট্রিক্ট, এখনই করে দাও প্লিজ। দেখো রাইমা, আমার এখন অনেক কাজ বাকি আছে, আমার এক্ষুনি লাগবে মানে এক্ষুনি লাগবে বলেই হন করে উঠে বেরিয়ে গেল রাইমা। আফিয়া হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো। কোনটা রেখে কোনটা করবে সে? কেন জানি তার মনে হচ্ছে শ্বশুরবাড়িতে সে বেশি দিন থাকতে পারবে না। এমনটা হলে আফিয়ার জন্য তার খুব খারাপ হবে। সে কোথায় যাবে, কি করবে, এসব ভাবতে নিলেই মাথা ধরে যায় তার। সম্মানিত দর্শক, আফিয়ার শাশুড়ির কি শাস্তি হওয়া উচিত আপনারা বলুন। আর আফিয়া কি করবে কমেন্ট বক্সে লিখে জানান। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় হাসিম রাজু, ক্যামেরায় নুমান। ধন্যবাদ।